আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বলেন। ক্লাস শুরুর আগে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই ওই যে আমরা যে শুরুর দিকে এই টাইপসে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক মানে অ্যাসাইন করছিলাম। হুম। সেক্ষেত্রে তো আমরা পানির প্রেসার বা এরকম একটা মোটামুটি আনুমানিক লোড ধরে আমরা জাস্ট অ্যাসাইন করছিলাম, তাই না? আনুমানিক কেন ধরবো? ক্যালকুলেশন করে আমরা ধরছি, আনুমানিক ধরবো কেন? পরে যে আবার আমরা এক্সেলে যে একটা বাইর করলাম, ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের লোড বাইর করলাম। হ্যাঁ, এটা লোড বের করলাম। এক্সেলে ক্যালকুলেশন করতেছিলাম না আমরা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। হ্যাঁ। তো ওখানে তো আমাদের একটা লোড বাইর হয়েছিল না। কোথায় কি লোড বেরোয়েছে, কি বলতেছেন আপনি? প্রথমে এক্সেলে আমরা, একটু আমি দেখেন। বলি আপনাকে, শোনেন আর কি ভালো করে। প্রথমে আমরা যখন মডেল করছি, মডেল করার পরে লোড অ্যাপ্লিকেশনের সময় আমরা ওয়াটার ট্যাঙ্কের লোড ক্যালকুলেশন করে সেই লোডটাকে আমরা এখানে অ্যাসাইন করছি। এটা হলো লোডের পার্ট গেল। এরপর শুধু লোড দিলেই তো হবে না, আপনার ওয়াটার ট্যাঙ্ক তো ডিজাইন করতে হবে, ওয়াটার ট্যাঙ্কের সাইড ওয়াল ডিজাইন করতে হবে, ওয়াটার ট্যাঙ্কের টপ স্ল্যাব ডিজাইন করতে হবে। পরে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই স্ল্যাব ডিজাইন করছি, সাইড ওয়াল ডিজাইন করছি, সেটা করছি। এখন আপনার প্রশ্ন বলেন। বুঝতে পারছি না, আমি মনে করছি পরে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে এক্সেলে একটা লোড বাইরে ছিল, ওই লোডটা মানে আমরা মনে হয় বসাইনি, এরকম মনে করছিলাম আর না কি। না, লোড তো আমরা প্রথমেই বসাই দিছি। পরে শুধু আমরা ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি অনুযায়ী সেটার ওয়াল ডিজাইন করছি, রিইনফোর্সমেন্ট ডিজাইন করছি। বুঝতে পারছেন? আ- জি ভাই। ওকে। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? ক্লাস শুরু করার আগে আমরা আজকে ফাউন্ডেশন দেখব। গত ক্লাসে আমরা সিঙ্গেল ফুটিং নিয়ে আলোচনা করছি, আজকে আমরা কম্বাইন্ড ফুটিং এর ডিজাইনটা দেখব। কম্বাইন্ড ফুটিং ডিজাইন শুরু করার জন্য আমাদের প্রথমে প্রথমে আমাদের অ্যানালাইসিস করে নিতে হবে। ঠিক আছে, আগের মতোই অ্যানালাইসিস করে নিতে হবে। অ্যানালাইসিস হওয়ার পরে অ্যানালাইসিস হওয়ার পরে আমরা কোন দুইটা কলামের জন্য আমরা কম্বাইন্ড ফুটিং দিব, সেই কলাম দুইটার লোড আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে অ্যানালাইসিস এখানে দেয়া আছে অলরেডি। অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে আমরা প্ল্যান ভিউ থেকে বেজে চলে যাব। প্ল্যান ভিউ থেকে বেজে গিয়ে আমরা কোন দুইটা কলামের জন্য কম্বাইন্ড ফিটিং করব, সেই কলামগুলোর আমার লোড লাগবে। ঠিক আছে, তাহলে আমরা ডিসপ্লে থেকে আমরা এখান থেকে দেখবো যে আমাদের জয়েন্টে কি পরিমাণ রিয়াকশন আছে। এখান থেকে আমরা এখান থেকে আমরা দেখতে পারি সাপোর্ট রিয়াকশন, অথবা শর্টকাট থেকেও দেখতে পারি। তাহলে সাপোর্ট রিয়াকশন থেকে প্রথমে আমি এখানে ডেড লোডটা নিই, ডেড লোড কম্বো, টেবুলেটেড ফরম্যাট। আচ্ছা, তাহলে এই হলো আমার ডেড লোড। একইভাবে লাইভ লোডটাও নিব। তাহলে এখান থেকে মনে করেন আমি আমি যে এই সামনের দিকে যে দুইটা কলাম আছে, 8 এবং 10 নাম্বার জয়েন্টে যে দুইটা কলাম আছে, এই কলাম দুইটার জন্য আমি একটা কম্বাইন্ড ফুটিং ডিজাইন করতে চাই। ঠিক আছে, 8 এবং 10 এই দুইটার জন্য। তাহলে এই দুইটাতে আমার কি লোড আছে সেটা আমি নিব, কি মোমেন্ট আছে সেটা আমি নিব, নিয়ে আমি চলে যাব সেফে। সেফে গিয়ে আগের মতোই আমি এখানে নিউ একটা মডেল ওপেন করব, নতুন একটা মডেল ওপেন করব। নতুন একটা মডেল থেকে আমি এখানে বাই ডিফল্ট যা যা আছে এগুলো চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে দিব, চেঞ্জ করা না লাগলে ইয়েস দিয়ে বের হয়ে যাব। ঠিক আছে, ওকে। বের হয়ে যাওয়ার পরে আমরা এখানে গত ক্লাসে সিঙ্গেল ফুটিং ডিজাইন করছি টেমপ্লেটের মাধ্যমে, সিঙ্গেল ফুটিং এর। আজকে আমরা কম্বাইন্ড ফুটিং ডিজাইন করব কম্বাইন্ড ফুটিং এর টেমপ্লেট দিয়ে। আগামী ক্লাসে আমরা দেখব টেমপ্লেট ছাড়া কিভাবে ডিজাইন করা যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা কম্বাইন্ড ফুটিংটা দেখব। তাহলে কম্বাইন্ড ফুটিং এর ভিতরে আমি ঢুকলাম। কম্বাইন্ড ফুটিং এও আমাদেরকে সিঙ্গেল ফুটিং এর মতোই সিঙ্গেল ফুটিং এর মতোই আমাদেরকে এখানে ইনপুট দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইটা আমার, মনে করেন এটা হলো আমার অ্যাক্সিস, আর আমার ফুটিং এরটা হচ্ছে এটা। এই হলো আমার এই হলো আমার কম্বাইন্ড ফুটিং। সেক্ষেত্রে এটা যদি আমার কম্বাইন্ড ফুটিং হয়, তাহলে আমাকে প্রথমে টেমপ্লেটের ভিতরে কিছু ভ্যালু ইনপুট দিতে হবে, যেগুলো আমার একটা প্রাইমারি ফুটিং এর সাইজ হিসেবে, থিকনেস হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি কি ইনপুট দিব? প্রথমে আমার কলামের লোকেশন তো ফিক্সড, কলামের লোকেশন তো আর চেঞ্জ হবে না। তাহলে এই দুইটা কলাম আমার এখানে আছে, এই দুইটা কলামের লোকেশন আমি ধরলাম যে লোকেশন কোথায় আছে সেটা আমি ট্যাবসেও পাবো, বা আমার অটোক্যাডের যে ড্রয়িং আছে সেখানেও পাবো। ধরলাম আমি এই দুইটা কলামের ডিস্টেন্স হচ্ছে আমার 10 ফিট, দুইটা কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 10 ফিট। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে ইনপুট দিতে হবে, কি ইনপুট দিতে হবে বাম পাশে কতটুকু আমি নিব ফুটিং এর জন্য, আর
ডান পাশে কতটুকু আমি নিব ফুটিং এর জন্য, এইটা আমাকে ইনপুট দিতে হবে। তাহলে এখানে বাম পাশে আমি প্রথমে কনসিডার করলাম, আমি বাম পাশটা সাধারণত কনসিডার করা হয় এই পাশে বাউন্ডারি ওয়াল। ঠিক আছে, এই পাশে বাউন্ডারি ওয়াল কনসিডার করা হয়, অর্থাৎ বাম দিকে ধরা হয় এটা এক্সটেরিয়র সাইড, বাইরের দিকের সাইড। আর ডান পাশের যে কলামটা আছে এটাকে ধরা হয় ইন্টেরিয়র সাইড। ঠিক আছে, তাহলে এই বাম পাশেটা হচ্ছে এক্সটেরিয়র আর ডান পাশেটা হচ্ছে ইন্টেরিয়র। অথবা বাম পাশেরটাকে বলা হয় লোড 1 আর ডান পাশেরটাকে বলা হয় লোড 2। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে বাম পাশে সাধারণত দেখা যায় আমাদের স্পেসের লিমিটেশন থাকে অনেক সময়। আর এটা যদি এমন হয় যে আমাদের কলাম দুইটা হলো মাঝখানে, হয়তো এখানে একটা কলাম আছে এখানে একটা কলাম আছে, তাহলে এই দুইটা কলামের জন্য যদি আমি কম্বাইন্ড ফুটিং তৈরি করি তাহলে এটা তো আমার মাঝখানে হয়ে গেল। মাঝখানে হলে আমি বাম পাশেও ফুটিং এর সাইজ বড় করতে পারবো, ডান পাশেও ফুটিং এর সাইজ বড় করতে পারবো। ঠিক আছে, তাহলে এইটাতে কোনো লিমিটেশন নাই। বাট যদি এমন হয় যে আমার একটা কলাম হচ্ছে এজে চলে আসছে বা কর্নারে চলে আসছে, তখন আমার কিন্তু একটা সাইডে ফুটিং এর ফুটিং এর লেন্থ ছোট বড় করাটা লিমিটেড হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমি বাম দিকে ধরলাম, বাম দিকে কনসিডার করতেছি আমার এখানে 4 ফিট জায়গা আছে, তাহলে আমি 4 ফিট দিলাম বাম দিকে। আর ডান দিকে ধরলাম আমার জায়গা বেশি আছে, আমি ডান দিকে দিলাম 5 ফিট। ঠিক আছে, তাহলে ফুটিং এর লেন্থ কত হলো? ফুটিং এর লেন্থ হলো এখান থেকে এই পর্যন্ত 10 ফিট আর 9 ফিট, 19 ফিট। ঠিক আছে, আর ফুটিং এর উইডথ আমি এখানে টপে ধরলাম 6 ফিট আর বটমে ধরলাম আরো 6 ফিট, তার মানে টোটাল হচ্ছে 12 ফিট। এইটা হলো আমার ফুটিং এর সাইজ, 19 ফিট বাই 12 ফিট। এই সাইজটা দিয়ে প্রথমে আমি ট্রায়াল দিব। ঠিক আছে, এখন এখানে আপনি 4 ফিটের জায়গায় 3 ফিটও ধরতে পারেন, 5 ফিটের জায়গায় 2 ফিটও ধরতে পারেন, 1 ফিটও ধরতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। প্রায় প্রথম ট্রায়াল দেওয়ার সময় আপনি যে কোনো কিছুই ধরতে পারেন। ঠিক আছে, এরপরে এটাকে আমরা ভেরিফাই করব, যেমন আমরা সিঙ্গেল ফুটিং এর ক্লাসও প্রথমে একটা সাইজ ধরে নিছি, পরে সেটাকে আমরা ভেরিফাই করছি। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা সাইজ ধরে নিব, তারপরে এটা একটা থিকনেস আমরা ধরে নিব, দেন আমরা এটাকে একটা একটা করে ভেরিফাই করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এখানে বাম পাশে ধরলাম কতটুকু আছে, 4 ফিট। ডান পাশে কতটুকু আছে, ডান পাশে আমরা ধরলাম 5 ফিট। আর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ইজ এ লোড স্পেসিং, লোড মানে কলাম। ঠিক আছে, লোড মানে কলাম, তাহলে কলামের এক্স ডিরেকশন বরাবর স্পেসিং আমরা কনসিডার করলাম 10 ফিট সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তাহলে এই 9 ফিট আর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 10 ফিট, তাহলে ফুটিং এর লেন্থ হলো 19 ফিট। আচ্ছা, এবার আমার ফুটিং এর উইডথ ইনপুট দিতে হবে, তাহলে উপরে ধরলাম টপে আছে 6 ফিট, বটমে আছে 6 ফিট, তার মানে টোটাল 12 ফিট। ঠিক আছে, আচ্ছা। এরপরে ফুটিং এর থিকনেস, থিকনেস আমরা প্রথমে 24 ইঞ্চি দিয়ে শুরু করি, পরে যদি আমরা কম বেশি করা লাগে পরে কম বেশি করবো আমরা। এরপরে সাবগ্রেড মডুলাস, সাবগ্রেড মডুলাসের ক্যালকুলেশনটা আমরা গত ক্লাসে দেখছিলাম, আবার আজকেও দেখাই দিচ্ছি। আমরা ধরলাম যে আমাদের এখানে বেয়ারিং ক্যাপাসিটি, এভারেজ বেয়ারিং ক্যাপাসিটি 3 কেএসএফ, তাহলে 3 কেএসএফ কে প্রথমে আমরা কেএসআই তে কনভার্ট করে নিব। তাহলে আমরা কেএসএফ থেকে কেএসআই তে কনভার্ট করে নিলাম, ডিভাইডেড বাই অ্যালাউবল সেটেলমেন্ট 1 ইঞ্চি মাল্টিপ্লাইড বাই ফ্যাক্টর অফ সেফটি, আমাদের এখানে 2.5 আছে, এটা 2.5 থাকতে পারে, 3 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সাবগ্রিড মডুলাসের ভ্যালু কত, 0.05208, 0.05208। ওকে, এরপরে আমাদের লোডের ভ্যালু ইনপুট দিতে হবে। প্রথমে আছে আমাদের লোড 1, লোড 2। লোড 1 মানে যেই কলামটা বাম দিকে আছে। ঠিক আছে, যেই কলামটা বামে আছে সেটা হচ্ছে লোড 1, আর লোড 2 হচ্ছে যেটা ডানে আছে। তাহলে আমরা প্রথমে দেখি আমাদের ইট্যাপসে চলে যাই, আমরা এই দুইটা কলামের জন্য কম্বাইন্ড ফুটিং ডিজাইন করতেছি 8 এবং 10। তাহলে বাম পাশের কলামে আছে আমাদের 208 আর ডান পাশের কলামে আছে 173, 208 আর 173। তাহলে ডেড লোড হচ্ছে 208 আর 100, এটা ভুল করবেন না। ঠিক আছে, আমাদের ডেড লোডটা হলো এই যে এইটুকু, এইটুকু হলো আমাদের ডেড লোড, আর এই পাশেটা হলো লাইভ লোড। ঠিক আছে, এটা হলো 1, এটা হলো 1, এটা হলো 2। ডেড লোডের সময় অবশ্যই এই যে নিচে নিচে কাজ করবে নিচে, আর লাইভ লোডের সময়ও এই বরাবর কাজ করবে। তাহলে এখানে ডেড লোড হচ্ছে 208 আর 173। আর মোমেন্ট কি আছে, মোমেন্ট আছে -0.36, -0.36, -0.36, আর আছে 0.46। লাইভ আমাদের 2 নম্বরের ক্ষেত্রে কি আছে, -0.5, 0.55, -0.5 আর 0.55। আচ্ছা, এটা গেল ডেড লোড। একইভাবে আমরা লাইভ লোডটা নিব, তাহলে এখান থেকে লাইভ লোড কম্বিনেশনটা আমরা নেই। লাইভ লোড কম্বো 3, 50.5, 39.46, 50.5,
39.46। মোমেন্টের ভ্যালু কি আছে? মোমেন্টের ভ্যালু আছে হচ্ছে এখানে -0.45.11, -0.45.11, -0.4.01, -0.4.01। ঠিক আছে, তাহলে আমার লোড ইনপুট দেওয়া হয়ে গেল, ডেড লোড, লাইভ লোড, এগুলো আমার ইনপুট দেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে আমার কলামের সাইজ। লোডের সাইজ মানে কলামের সাইজ। এখন এখানে কলাম আছে কয়টা? কলাম আছে দুইটা। দুইটা কলামের ডাইমেনশন হলো, দুইটা কলামের প্রতিটা কলামের দুই রকম ডাইমেনশন। তাহলে দুইটা কলামের ডাইমেনশন হলো চারটা, কিন্তু এখানে ইনপুট দিতে পারবেন আপনি একটা। তাহলে একটা ইনপুট দিলে আপনার কলামের সাইজ যাই হোক না কেন, আপনি চারটা ডাইমেনশনের মধ্যে যে কোনো একটা ইনপুট দিবেন। চারটা ডাইমেনশনের মধ্যে যে কোনো একটা ইনপুট দিবেন। আমি ধরেন এখানে 12 ইঞ্চি ইনপুট দিলাম, পরে এটাকে আমি মডিফাই করবো। আচ্ছা, দিয়ে আমার এখানে কাজ শেষ। ফুটিং এর সাইজ, ফুটিং এর থিকনেস, সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি, লোড এবং কলামের সাইজ দিয়ে আমি ওকে করে বেরোয় আসলাম। তাহলে আমার একটা টেমপ্লেট চলে আসলো এখানে। ঠিক আছে, এখন এটাকে আমি প্রথমে কলামের সাইজ দিয়ে মডিফাই শুরু করব। তাহলে আমি এটা এই পাশে এটা ক্লোজ করে দিলাম, এটা আমার লাগবে না। আচ্ছা, এখন কলামের সাইজটা, ধরেন আমার কলামটা হচ্ছে কেমন, কলামটা হলো এরকম, অর্থাৎ এইদিকে 12 ইঞ্চি, এইদিকে ধরেন আমার কলাম হচ্ছে 24 ইঞ্চি। আর এই পাশের কলামটা আমি এইভাবে দিলাম, এই পাশের কলামটা এদিকে হলো 12 ইঞ্চি, আর এই বরাবর আছে ধরলাম 20 ইঞ্চি। ঠিক আছে, কিন্তু আমি তো ইনপুট দিচ্ছি 12 ইঞ্চি, সবগুলো 12 ইঞ্চি চলে আসছে। এখন আমাকে এটা মডিফাই করতে হবে। তাহলে আমার এটা মডিফাই করতে হবে কোন দিকে? আমার এটা মডিফাই করতে হবে এদিকে হলো আমার, এদিকে হলো 24 ইঞ্চি, যেটা আমি ইনপুট দিচ্ছি 12 ইঞ্চি, তার মানে এই পাশে 6 ইঞ্চি বাড়বে, এই পাশে 6 ইঞ্চি বাড়বে, তাহলে 24 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আমাদের কয় ইঞ্চি গ্যাপ আছে? 8 ইঞ্চি গ্যাপ আছে, তাহলে এদিকে 4 ইঞ্চি বাড়বে, এদিকে 4 ইঞ্চি বাড়বে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 12/20। আচ্ছা, তাহলে আমরা মডিফাই করি। এই দুইটা জয়েন্ট সিলেক্ট করলাম, এই দুইটা জয়েন্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+M, কতটুকু মুভ হবে? 6 ইঞ্চি, তাহলে ডান দিকে এক্স ডিরেকশন বরাবর 6 ইঞ্চি। এটা হলো -6 ইঞ্চি বাম দিকে। ঠিক আছে, তাহলে কলামের সাইজ চেঞ্জ হয়ে গেল, 12/24 হয়ে গেল। আচ্ছা, এটা কি হবে? এটা আগে 0 দিয়ে নিই। এটা হলো নিচের দিকে 4 ইঞ্চি, উপরের দিকে 4 ইঞ্চি, তাহলে আমাদের নিচের দিকে -4 ইঞ্চি, আর এটা হলো +4 ইঞ্চি। ঠিক আছে, তাহলে কলাম মডিফিকেশন শেষ। তাহলে প্রথম কাজই হলো আমাদের কলামটাকে মডিফাই করে নিতে হবে, কলাম মডিফিকেশন করতে হবে। এখন এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস হলো, আমাদের লোড যদি আমরা দেখি, তাহলে আমাদের এটা যেহেতু আমাদের এজের কলাম না, এই দুইটা কলামের কোনোটাই আমাদের এজের কলাম না, দুইটাই আমাদের মাঝখানের কলাম। তাহলে মাঝখানের কলাম হওয়ার কারণে আমাদের এই কলামের কিন্তু লোড বেশি, এই কলামের লোড বেশি, এই কলামের লোড কম। এখন যেই কলামের লোড বেশি, সেই দিকে কি আমাদের এরিয়া বেশি লাগবে না কম লাগবে? কি লাগবে? বেশি লাগবে। এরিয়াটা বেশি লাগবে লোডের কারণে, যদি হ্যাঁ, বিয়ারিং বেশি ক্যাপাসিটি লাগবে, সেম কিন্তু থাকতে আমরা হবে। আমরা কনসিডার করছিলাম কি, এটা একটা এজ এর কলাম ধরে কনসিডার করছিলাম, এটাকে ইন্টেরিয়র ধরে কনসিডার করছিলাম, এই কারণে আমরা বাম পাশে দিছিলাম 4 ফিট, ডানে দিছিলাম 5 ফিট। কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমাদের এটা উল্টা হবে আর কি, যেহেতু আমাদের দুইটাই ইন্টেরিয়র কলাম, এই কারণে আমাদের আমাদের এদিকে 4 ফিট হবে না, মানে 4 ফিট হবে না বলতে এই সাইড আমাদের তাদের একটু বেশি লাগবে, তুলনামূলক লোড বেশি হওয়ার কারণে বেশি লাগবে। তাহলে এই পাশটা আমরা 4 ফিট না দিয়ে এই পাশটা আমরা 5 ফিট দেই, আর এই পাশটা 5 ফিট না দিয়ে এই পাশটা 4 ফিট দিই। তাহলে দেখি আমাদের ডিজাইনে কতটুকু চেঞ্জ আসে। আচ্ছা, তাহলে এটা কি করে মডিফাই করব? এটা যদি এমন হয় যে আমরা মনে করেন এটা ধরে ট্রায়াল দিছি, এটা ধরে ট্রায়াল দেওয়ার পর আমরা দেখলাম যে ফুটিং সাইজ ফেল করছে, ফুটিং সাইজ ফেল করছে, আমাদের ফুটিং সাইজটা বড় করতে হবে, অথবা ফুটিং সাইজ বেশি নিয়ে ফেলছি, ফুটিং সাইজ ছোট করতে হবে, যেটাই ঘটুক না কেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ফুটিং এর মডিফিকেশনটা এইভাবেই করবেন। ফুটিং এর মডিফিকেশনটা ফুটিং ছোট বড় এইভাবে করবেন। কিভাবে করবেন? আমি এই দিকে 1 ফিট বাড়াবো, এই দিকে 1 ফিট বড় করব। তাহলে আমি এই পাশে দুইটা জয়েন্ট সিলেক্ট করলাম, ফুটিং এর এই পাশে দুইটা জয়েন্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+M, মুভ, কতটুকু মুভ করব? 1 ফিট মুভ করব বাম দিকে, -1 ফিট, -1 ফিট। ঠিক আছে, আর ওয়াইতে এগুলো সব 0 0 হবে। -1 ফিট আমি এদিকে 1 ফিট বড় করলাম, আর এই পাশে করব কি, এই পাশে 1 ফিট ছোট করব, তাহলে এই পাশেও -1 ফিট হবে।
এদিকেও -1 ফিট, ঠিক আছে, তাহলে -1 ফিট, তাহলে এই পাশ থেকে 1 ফিট ছোট হয়ে গেল, এই পাশ থেকে 1 ফিট বড় হয়ে গেল। সিমিলার হয়তো যদি আমি উইডথ বরাবর এই প্রস্থ বরাবর বড় করতে চাই, তাহলে প্রস্থ বরাবর জয়েন্ট গুলো সব সিলেক্ট করব, প্রস্থ বরাবর জয়েন্ট গুলো সিলেক্ট করে নিচের দিকে বড় করব বা ছোট করা লাগলে ছোট করব, ওয়াই ডিরেকশন বরাবর, ঠিক আছে। এইভাবে হলো আমাদের ফুটিং এর সাইজটা মডিফিকেশন করতে হবে। এটা আপনি যখনই করেন না কেন এইভাবে মডিফিকেশন করতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ফুটিং এর সাইজ। ফুটিং এর টোটাল দৈর্ঘ্য একই থাকলো, টোটাল লেন্থ একই থাকলো, বাট আমাদের একদিকে 4 ফিটটাকে 5 ফিট, 5 ফিটটাকে 4 ফিট করলাম আমরা। আচ্ছা, তাহলে 1 নম্বর মডিফিকেশন হলো আমাদের কলামের সাইজ এবং কলামের ওরিয়েন্টেশন। এখন যদি এমন হয় কলামটা আমাদের সেন্টারে নাই, কলামটা আমাদের এজে আছে, এই লোকেশনে আছে কলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের কলামটা ধরেন এখানে নাই, কলামটা আছে এই জায়গায়, এরকম লোকেশনে কলাম আছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কলামটাকে এইখানেই দিতে হবে, কলামটাকে সেন্টারে তখন আর দেয়া যাবে না। কলামটা এক্স্যাক্টলি যেখানে আছে, ফিল্ডে যেখানে হবে সেখানে দিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হবে। আদারওয়াইজ যদি আমার কলাম ফিল্ডে যদি আমি এখানে থাকি আর এই কলামটাকে আমি এখানে না দিয়ে আমি এটাকে সেন্টারে দিয়ে যদি ডিজাইন করি, তাহলে কিন্তু আমার ডিজাইন অ্যাবসলিউটলি রং, ভুল হয়ে যাবে, ফাউন্ডেশন ফেল করবে, ঠিক আছে। তো এটা করা যাবে না। এটা মুভ করতে হলে কি করতে হবে, পুরোটা কলামকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এম দিয়ে কতটুকু মুভ করা লাগবে ক্যালকুলেশন করে নিব, কয় ফিট মুভ করতে হবে। মনে করেন আমি ধরলাম যে এটা আমার 3 ফিট মুভ করতে হবে, তাহলে -3 ফিট, -3 ফিট, তাহলে এটা আমার 3 ফিট মুভ হয়ে গেল, ঠিক আছে। এভাবে যতটুকু আমার একেবারে আমরা চেষ্টা করব 100% সাইটের সাথে একেবারে যাতে মিলে যায়, 100% যাতে মিলে যায়, এইভাবে আমরা স্ট্রাকচার ডিজাইন করার চেষ্টা করবো। এমন যাতে না হয় যে আমরা স্ট্রাকচার ডিজাইন একরকম করলাম আর প্র্যাকটিক্যালি আমাদের কনস্ট্রাকশনের ক্ষেত্রে আর এক রকম হলো, এটা যাতে কখনোই না হয়। আচ্ছা, তাহলে মডিফিকেশন শেষ। মডিফিকেশনের পরে আমরা এখন আমাদের ডিজাইন প্রসেস, সিঙ্গেল ফুটিং এর ডিজাইন প্রসেস এবং কম্বাইন্ড ফুটিং এর ডিজাইন প্রসেস হুবহু সেম, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা প্রথমে ডিফাইনে যাব, ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টি। ম্যাটেরিয়াল প্রপার্টিতে কি আছে, কনক্রিট আছে আমাদের 4000 PSI, রিবার আছে 60 গ্রেড, এগুলো আমরা জানি, গত ক্লাসে আলোচনা করছি। তাহলে কনক্রিট যদি চেঞ্জ করা লাগে, কনক্রিট যদি আমরা 3000 PSI 3500 PSI তৈরি করতে চাই, তাহলে তৈরি করে নিব বা মডিফাই করে নিব। রিভার যদি চেঞ্জ করতে চাই সেটাকে মডিফাই করে নিব, ঠিক আছে। তো এই প্রসেস আমি আর গেলাম না। এরপরে আমাদের সেকশন। সেকশনের ভিতরে আমরা জানি যে এখানে দুইটা সেকশন থাকে, একটা হলো স্ল্যাবের জন্য একটা সেকশন, আর কলামের লোড ট্রান্সফারের জন্য আর একটা সেকশন। তাহলে আমরা এখানে স্ল্যাব সেকশনে গেলাম, স্ল্যাব সেকশনে গিয়ে ফুটিং 1, যেটা আমাদের এই ফাউন্ডেশনের জন্য কাজ করবে, তাহলে ফুটিং 1টাকে মডিফাই করব প্রথমে। নাম যা আছে থাকলো, কনক্রিট 4000 PSI থাকুক, এরপর এটা ফাউন্ডেশন যেহেতু শেল থিক দিয়ে আমরা ডিজাইন করব, মডিফায়ার লাগবে না, এখান থেকে টাইপ ফুটিং এবং এইটার প্রাইমারি থিকনেস আমরা ট্রায়াল দেওয়ার জন্য যে থিকনেসটা কনসিডার করতে চাই। প্রথমে আমরা 24 ইঞ্চি ইনপুট দিছি, 24 ইঞ্চি আছে, যদি আমরা মডিফাই করতে চাই মডিফাই করে দিব, তো মডিফাই না করতে চাইলে ট্রায়াল দিতে চাইলে এটাই রাখবো। তাহলে আমি ওকে করে বের হয়ে আসলাম। আর একটা হলো আমাদের কলামের জন্য স্টিফ মেম্বার, তাহলে স্টিফ মেম্বারটাকে মডিফাই করব একইভাবে, স্টিফ, শেল থিক প্রপার্টিজ, স্টিফ, এবং একই রকম ফুটিং এর সাইজ, আর এখানে আমাদের কলামের সাইজ একই হবে 24 ইঞ্চি, ওকে করে বের হয়ে গেল। তাহলে আমাদের স্ল্যাব মডিফিকেশন শেষ। এবার আমরা যাব স্প্রিং প্রপার্টি বা সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি রিলেটেড প্রপার্টিতে। স্প্রিং প্রপার্টি থেকে আমরা যেহেতু সিঙ্গেল ফুটিং, কম্বাইন্ড ফুটিং, ম্যাট, এই সবগুলোতেই আমাদের ব্যবহার করতে হয় কি, এরিয়া স্প্রিং, ঠিক আছে। তাহলে স্প্রিং থেকে আমরা এরিয়া স্প্রিং, এটা প্রথমে আমরা ইনপুট দিছি, সেটা আমরা চেক করব এখন মডিফাইতে গিয়ে। প্রথমে আমরা যে ভ্যালুটা ইনপুট দিছি সেটা ঠিকঠাক ভাবে আছে, সেটা আর কোনো মডিফিকেশন লাগবে না। বাট যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে এটা ভুল আসে, অনেক সময় দেখা যায় টেমপ্লেটে যেটা আপনি ইনপুট দিবেন সেটা অনেক সময় কিন্তু ভিতরে আসে না, ভুলে ভুলে আসে না, সফটওয়্যার প্রবলেমের কারণে আসে না, ঠিক আছে। তো যদি না আসে সেক্ষেত্রে আপনাকে মডিফাই করতে হবে, আর যদি চলে আসে তাহলে আর কিছু লাগবে না। ওকে করে আমরা বের হয়ে যাব। এবার এই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বা সাবগ্রেড মডুলাস, এটাকে আমাদের এই স্ল্যাবের সাথে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তাহলে স্ল্যাবটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাসাইন শেল, শেল থেকে এরিয়া স্প্রিং, বাই ডিফল্ট যেটা আছে এটাকে আমরা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের স্ল্যাবের সাথে এই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটা অ্যাটাচ হয়ে যাবে। এরপর ডিফাইন থেকে আমাদের স্প্রিং গেল, এগুলো গেল। লোড প্যাটার্নটা আমরা পরে দিচ্ছি, লোড কম্বিনেশনটা আগে দিয়ে নেই। লোড কম্বিনেশন থেকে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো, ডিফল্ট ডিজাইন কম্বো দিতে পারেন বা আপনি নিজে তৈরি করে দিতে পারেন, একই আসে। আমরা এখান থেকে কনক্রিট স্ল্যাব বিম ডিজাইন ইউজার কম্বিনেশন দিয়ে ওকে করে বেরোয় আসলাম। প্রথমটা হচ্ছে আমাদের 1.4 ডেড লোড, দেখেন আমি এখানে মাউস ধরলেই চলে আসতেছে নিচে লেখাটা। আমাদের প্রথম কম্বিনেশনটা কি 1.4 ডেড লোড, সেকেন্ড কম্বিনেশন 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। মানে এই কম্বিনেশনটা বেসিক্যালি এটা আমাদের এসিআই কোডের ডিফল্ট কম্বিনেশন, ঠিক আছে। এসিআই কোড বা বিএনবিসি কোডের ফাউন্ডেশন ডিজাইন করার জন্য ডিফল্ট কম্বিনেশন হচ্ছে এইগুলা, ঠিক আছে।
আচ্ছা, এর সাথে অ্যাডিশনাল আমি সার্ভিস লোড কম্বিনেশনটাও নিয়ে নিব। সার্ভিস লোডের জন্য আমি এখানে ডেড লোড প্লাস লাইভ লোড নিলাম, ডেড আর লাইভ, ডেড লোড প্লাস লাইভ লোড। সার্ভিস লোড চলে আসলো, ওকে করে বেরোয় আসলাম। আচ্ছা, এবার আমাদের সয়েলের বেয়ারিং, সয়েলের কভার লোড, সয়েলের সারচার্জ লোড বা সয়েল কভার লোড, সেটা যদি আমাদের অ্যাপ্লাই করার দরকার হয় তাহলে গত ক্লাসে যেরকম আমরা অ্যাপ্লাই করছি সেভাবে অ্যাপ্লাই করে দিবেন। অর্থাৎ এখান থেকে লোড প্যাটার্নের ভিতরে একটা লোড প্যাটার্ন নেবেন, সুপার ইম্পোজ ডেড লোড, টাইপ হবে সুপার ডেড, একটা প্যাটার্ন নেবেন, প্যাটার্ন নিয়ে এই স্ল্যাবের উপরে কতটুকু সয়েল আছে না আছে সেটা আপনি এখানে অ্যাপ্লাই করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তো এটা আমি আজকে অ্যাপ্লাই করলাম না। আচ্ছা, তারপরে আমাদের এই পর্যন্ত যাওয়ার পরে লোড কম্বিনেশন গেল, লোড প্যাটার্ন গেল, এগুলো সব গেল। আচ্ছা, এবার আমরা টোটাল স্ট্রাকচারটা বা টোটাল স্ল্যাবটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব ডিজাইন, ডিজাইন থেকে কনক্রিট স্ল্যাব বিম ডিজাইন, এখান থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে আমরা প্রথমে চেক করব কোড ঠিক আছে কিনা। কোড ঠিক আছে, তারপর আমরা চেক করব এখানে আমাদের ক্লিয়ার কভারটা কত আছে। ক্লিয়ার কভার আমাদের এখানে ফাউন্ডেশনের জন্য সবসময় 3 ইঞ্চি ক্লিয়ার কভার। ঠিক আছে, তাহলে ক্লিয়ার কভারটা মডিফাই করলাম, মডিফাই করে আমরা এখান থেকে ওকে করে বেরোয় আসবো। এবার আমরা আমাদের কম্বিনেশনটা ঠিক আছে কিনা সেটা একবার চেক করবো। তাহলে কম্বিনেশনে গিয়ে আমাদের ডিজাইন কম্বিনেশন দুইটা এখানে আছে, ওকে। সো এই দুইটা দিয়ে আমাদের ফাউন্ডেশন ডিজাইন হবে। এবার আমরা ফাইল সেভ করে অ্যানালাইসিসে দিয়ে দিব। ঠিক আছে, ফাইল সেভ করে অ্যানালাইসিসে দিয়ে দিব। আচ্ছা, আমি আরেকটা জিনিস আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, এই যে দেখেন, আমরা প্রথমে যে লোড অ্যাপ্লাই করছি সেই লোডটা যদি কেউ যদি দেখতে চান যে প্রথমে আমরা টেমপ্লেটে যে লোডটা অ্যাপ্লাই করছি সেই লোডটা আসলে কোথায় গেল, সেই লোডটা কি ঠিকঠাক আছে কিনা। তো সেই লোড হচ্ছে যেটা আমাদের 208, ডেড লোডের আন্ডারে 208, লাইভ লোডের আন্ডারে 173, ডেড লোডের আন্ডারে 173, আর লাইভ লোডের আন্ডারে 50.5, 39.46। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে লোডটা আমরা একেবারে টেমপ্লেট দিয়ে অ্যাপ্লাই করছিলাম সেটা। এখন যদি এটা কেউ ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে চান, ম্যানুয়ালি যদি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে কি করবেন, এই জয়েন্টটা সিলেক্ট করবেন। এই জয়েন্ট, জয়েন্ট সিলেক্ট করে আপনি চলে যাবেন লোড অ্যাপ্লিকেশনের মধ্যে। এখান থেকে আমরা জয়েন্ট লোড, জয়েন্ট লোড দিয়ে ফোর্স, ফোর্সের আন্ডারে আপনি কি লোড অ্যাপ্লাই করতে চান সেটা এখানে অ্যাপ্লাই করবেন। এখানে ডেড লোড হলে ডেড লোড, লাইভ লোড হলে লাইভ লোড। এবং এখানে আমাদের লোডের ভ্যালু কত, লোডের ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে গ্লোবাল জেড ডিরেকশনে মাইনাস, এখানে ডাউনওয়ার্ড লোড মানে হচ্ছে মাইনাস লোড। ঠিক আছে, ডাউনওয়ার্ড লোড মানে মাইনাস লোড, মানে লোডের ভ্যালু যখন আপনি এখানে ইনপুট দিবেন, প্রথমবার যখন আমরা টেমপ্লেটে ইনপুট দিছি তখন কিন্তু মাইনাস লাগে নাই, কারণ প্রথমবার কনসিডার করেই নেয় যে এটা ডাউনওয়ার্ড লোড বা এটা আমাদের সুপার স্ট্রাকচার থেকে আসতেছে। কিন্তু এখন আপনি যে লোডটা অ্যাপ্লাই করতে চান, আলাদা ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে চান, সেটা আপনাকে বলে দিতে হবে লোডের ডিরেকশন কোনটা। লোডের ডিরেকশন সবসময় ডাউনওয়ার্ড, এটা মাইনাস দিয়ে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, এটা মাইনাস দিয়ে অ্যাপ্লাই করলে আপনার এখানে লোড অ্যাপ্লাই হবে। তো এটা আমি বলে দিলাম, এটা যদি কেউ ম্যানুয়ালি আলাদা করে অ্যাপ্লাই করতে চান বা চেক করতে চান সেক্ষেত্রে এইভাবে এভাবে চেক করবেন। আচ্ছা, সেইগুলো গেল। এবার আমরা সরাসরি অ্যানালাইসিসে চলে যাব। ফাইল আগে সেভ দিয়ে নিব। কম্বাইন্ড ফুটিং ফাইল সেভ করলাম, ফাইল সেভ দিয়ে আমরা এখানে অ্যানালাইসিস দিয়ে দিব। আচ্ছা, অ্যানালাইসিস হওয়ার পরে আমরা 3টা চেক দিব। 1 নাম্বার চেক হবে কি, 1 নাম্বার চেক হবে ফুটিং এর সাইজ। ঠিক আছে, 1 নাম্বার চেক হচ্ছে ফুটিং এর সাইজ। 2 নাম্বার হচ্ছে থিকনেস, 3 নাম্বার রিবার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 3টা চেকের মধ্যে প্রথমটাই হলো আমাদের ফুটিং এর সাইজ। ফুটিং এর সাইজের ক্ষেত্রে আমরা কিভাবে ফুটিং এর সাইজটা বের করি, ফুটিং এর সাইজটা আমরা বের করি যে আমাদের আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি কত, ম্যাক্সিমাম অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটি কত, আর আমাদের এখানে লোডের কারণে কি পরিমাণ সয়েল স্ট্রেস জেনারেট করছে। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাক্সিমাম বেয়ারিং ক্যাপাসিটি আমরা ধরছি 3 KSF, 3 KSF মানে 3000 পিএসএফ। এটা হলো আমাদের ম্যাক্সিমাম অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটি। আর আমরা এখন চেক করব যে আমাদের কি পরিমাণ সয়েল স্ট্রেস জেনারেট করছে। যদি এর 3000-এর নিচে থাকে তাহলে আমাদের ফুটিং সাইজ ওকে আছে, যদি 3000-এর উপরে চলে যায় তাহলে ফুটিং সাইজ ফেল করছে। ঠিক আছে, তাহলে আমরা চেক করি ডেভেলপ সয়েল স্ট্রেস। এখান থেকে যেটা হলো শর্টকাট, এখান থেকেও করতে পারেন ডিসপ্লে সয়েল স্ট্রেস, অথবা ডিসপ্লে থেকে এখান থেকে আমাদের সয়েল প্রেশার। তাহলে সয়েল প্রেশারটা আমরা সবসময় চেক করতে হবে সার্ভিস লোডের আন্ডারে। তাহলে সার্ভিস লোড শো ভ্যালু দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এবার আমরা চেক করে দেখি যে আমাদের আমাদের
কি পরিমাণ সয়েল স্ট্রেস জেনারেট করছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখেই বুঝতেছি যে আমাদের ম্যাক্সিমাম সয়েল স্ট্রেস হচ্ছে সেন্টারে আছে, এই যে দুইটারই সেন্টারে আছে। তাহলে এখানে আমরা মাউস ধরলেই বুঝবো 2427, এই বাম পাশেরটা, এই পাশেটা আর একটু কম, 2421। তাহলে 2427 হলো আমাদের ম্যাক্সিমাম জেনারেটেড বা ডেভেলপ সয়েল স্ট্রেস, 2427। তাহলে আমাদের এই ফুটিংটা কি পাস করছে না ফেল করছে? পাস করছে ভাই। পাস করছে। এখন এটাকে আমরা আরেকটু ইকোনমিক তৈরি করতে পারি। আরেকটু ইকোনমিক তৈরি করতে গেলে আমরা কি করতে পারি, হয়তো আমরা এখানে আমাদের যেহেতু 2400 সামথিং আসছে, আমরা এদিকে 5 ফিট কনসিডার করছিলাম, এইটুকু আমরা 5 ফিট কনসিডার করছিলাম, সেক্ষেত্রে আমরা এইটাকে 4 ফিট কনসিডার করতে পারি। এটাকে আমরা 4 ফিট কনসিডার করতে পারি। একইভাবে এইদিকে আমাদের ম্যাক্সিমাম সয়েল স্ট্রেস এদিকেও এরকম 2400 সামথিং, এই পাশেও আমরা চাইলে 1 ফিট ছোট করতে পারি, 4 ফিটের জায়গায় আমরা 3 ফিট কনসিডার করতে পারি, মানে দুই দুই পাশ থেকে 1 ফিট কমাই দিতে পারি। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে আমাদের এটা ম্যাক্সিমাম হয়তো 2700 সামথিং চলে আসবে। তো আমরা চেষ্টা করব, যদি আমাদের 3000 ক্যাপাসিটি হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব 2600 থেকে 2700 এই রেঞ্জে ডেভেলপ সয়েল স্ট্রেসটা রাখার জন্য। ঠিক আছে, মানে আমরা মোটামুটি 200 থেকে 300 একটু সেফ সাইডে থাকার চেষ্টা করব। তাহলে এটা হলো আমাদের মডিফিকেশন। অথবা আমরা যদি মনে করি যে আমাদের এদিকে উইথ বরাবর আমাদের 12 ফিট আছে, 12 ফিট না করে আমরা এটাকে 10 ফিট করব বা 11 ফিট করব, সেটাও করতে পারেন আপনি। এখান থেকে হয়তো 1 ফিট ছোট করতে পারেন, এই পাশ থেকে 1 ফিট ছোট করতে পারেন। ঠিক আছে, তো বিভিন্ন ভাবে মডিফিকেশন করা যায়, এটা ডিপেন্ড করবে আপনার আপনার এখানে আর পাশে যে আরো ইয়াগুলো আছে, ফুটিং গুলো আছে, সেগুলো কিভাবে আছে। দেখা গেল আমার পাশে যে ফুটিংটা আছে, এই পাশে যে ফুটিংটা আছে, এই ফুটিংটা আমার এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত চলে আসছে, সেক্ষেত্রে আমার এই জায়গাটুকু মডিফাই করতে হবে, এই জায়গাটুকু কম নিতে হবে। ঠিক আছে, অথবা আমার এদিকে যে ফুটিংটা আছে এটা আমার একদম কাছাকাছি চলে আসে, তখন হয়তো আমার এদিকে মডিফিকেশন করতে হবে। তো মডিফিকেশনটা বেসিক্যালি ডিপেন্ড করবে আপনার সাইটের লোকেশন এবং অন্যান্য ফাউন্ডেশনের উপরে। আচ্ছা, তো এটা গেল আমাদের 1 নাম্বার। আমি আর মডিফিকেশনে গেলাম না, মডিফিকেশনটা আশা করি আপনারা পারবেন। মডিফিকেশন করতে হলে কি করতে হবে, প্রথমে আনলক করে নিতে হবে। আনলক করে তারপরে আপনি যে কর্নার ধরে ধরে কোন দিকে কতটুকু ছোট বড় করবেন সেভাবে মডিফিকেশনটা করবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের 1 নাম্বার চেক। 2 নাম্বার চেক হচ্ছে থিকনেস। থিকনেসটা সবসময় আমরা চেক করি কিসের আন্ডারে, আমরা চেক করি সবসময় পাঞ্চিং শেয়ার রেশিও দিয়ে। তাহলে এখানে আমরা ডিসপ্লে থেকে শো পাঞ্চিং শেয়ার ডিজাইন, পাঞ্চিং শেয়ার ডিজাইন আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম 0.7 থেকে 0.8 এর ঘরে রাখার জন্য, 0.7 থেকে 0.8 এই রেঞ্জে রাখার জন্য। ঠিক আছে, কখনো যাতে 0.8 এর উপরে না যায়, 0.8 এর উপরে কখনো যাতে না যায়। 0.6 থেকে 0.7 এই রেঞ্জে রাখতে পারলে ভালো। তবে আমরা ইকোনমিক ডিজাইন করতে গেলে 0.7 এর আশেপাশে রাখবো, হয়তো এটা 0.72 হইতে পারে, 0.75 হইতে পারে, ঠিক আছে, অসুবিধা নাই। বাট 0.8 এর উপরে যাতে কখনোই না যায়। তাহলে আমাদের এখানে আছে কত, আমাদের এখানে ম্যাক্সিমাম পাঞ্চিং রেশিও আছে একদিকে 0.5 আর একদিকে 0.62। তাহলে এটা হয়তো আমরা কনসিডার করতে পারি, যেটা যেহেতু কম্বাইন্ড ফুটিং, থিকনেস আমরা 24 ইঞ্চি কনসিডার করছি, এটা আমরা হয়তো 24 ইঞ্চির জায়গায় 22 ইঞ্চি কনসিডার করতে পারি। 22 ইঞ্চি কনসিডার করলে দেখা যাবে যে আমাদের এটা 0.7 এর আশেপাশে চলে আসবে। ঠিক আছে, অথবা যদি আমরা 24 ইঞ্চি রাখতে চাই তাহলেও অসুবিধা নেই, কারণ ম্যাক্সিমাম যেহেতু 0.62 আছে, 24 ইঞ্চি আমরা চাইলে রাখতে পারি। তাহলে 2 নাম্বার চেক দিয়ে আমরা কনফার্ম করলাম আমাদের ফুটিং এর থিকনেসটা ঠিক আছে কিনা। তো এটা মডিফিকেশন করতে চাইলে স্লাইটলি মডিফিকেশন করার এখানে সুযোগ আছে। তো এটা গেল 2 নাম্বার চেক। 3 নাম্বার হচ্ছে রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, 3 নাম্বার রিইনফোর্সমেন্ট আমরা কি করে চেক দিই, ডিসপ্লে থেকে স্ল্যাব ডিজাইন, স্ল্যাব ডিজাইন থেকে আমরা এখানে স্ল্যাব ডিজাইন থেকে আমরা প্রথমে মিনিমাম রিইনফোর্সমেন্ট দিয়ে দিব, তারপরে ডিজাইন মেথড আমরা স্ট্রিপ বেস না দিয়ে আমরা দিব ফাইনাইট এলিমেন্ট বেস। ঠিক আছে, তাহলে এখানে মিনিমাম রিইনফোর্সমেন্ট, ফাইনাইট এলিমেন্ট বেস ডিজাইন। আচ্ছা, এখানে একটা বিষয় হলো সিঙ্গেল ফুটিং এর সাথে এখানে পার্থক্য আছে, সেটা হলো সিঙ্গেল ফুটিং এর ক্ষেত্রে যেটা হয়, সিঙ্গেল ফুটিং এর সিঙ্গেল ফুটিং এর ক্ষেত্রে বিশেষ করে ধরেন এটা একটা সিঙ্গেল ফুটিং, আমাদের লোডটা এখান থেকে সেন্টারে আসতেছে, বিশেষ করে আমাদের কনসেন্ট্রিক ফুটিং এর ক্ষেত্রে আর কি। সেক্ষেত্রে আমাদের মোমেন্ট রেশিও বা মোমেন্ট কার্ভ বা সয়েল স্ট্রেসটা এভাবে হয়। অর্থাৎ আমাদের আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট জেনারেট করে যেখানে লোড আসতেছে এই বরাবর, মানে সেন্টার বরাবর ম্যাক্সিমাম মোমেন্ট জেনারেট করে। অর্থাৎ আমাদের মূলত রিইনফোর্সমেন্টটা লাগে বটম লেয়ারে, এই যে এই জায়গাটুকুতে, হ্যাঁ, এই জায়গাটুকুতে আমাদের রিইনফোর্সমেন্ট লাগবে। অর্থাৎ শুধু বটম লেয়ারে আমাদের রিইনফোর্সমেন্ট লাগে, টপে আমাদের কোনো রিইনফোর্সমেন্ট লাগে না সিঙ্গেল ফুটিং, কনসেন্ট্রেটেড ফুটিং এর ক্ষেত্রে বা আইসোলেটেড ফুটিং এর ক্ষেত্রে। ঠিক আছে, আর যখনই আমরা কম্বাইন্ড ফুটিং এ যাই, কম্বাইন্ড ফুটিং এ গেলে কি হয়, যেহেতু দুইটা লোড, এই পাশ থেকে একটা লোড আসবে, এই পাশ থেকে একটা লোড আসবে, এই লোডের রেসপেক্টে আমাদের মোমেন্ট কার্ভটা হয়ে যায় এরকম।
ঠিক আছে, মোমেন্ট কার্ভটা হয়ে যায় এরকম। অর্থাৎ আমাদের যেখানে আমাদের কলাম আছে বা যেখানে সরাসরি লোড আসতেছে, ওই জায়গায় আমাদের রিইনফোর্সমেন্ট, মেইন রিইনফোর্সমেন্ট বা বেসিক রিইনফোর্সমেন্টটা লাগে আমাদের বটমে। ঠিক আছে, যেখানে আমাদের লোড আসতেছে সেখানে আমাদের রিইনফোর্সমেন্ট লাগে কোথায়? সেখানে আমাদের রিইনফোর্সমেন্ট লাগে বটমে। এই যে বটমে আমাদের রিইনফোর্সমেন্ট লাগবে এই দুইটা জায়গায়। আর এই দুইটা কলামের মাঝের যে অংশটা দেখেন, এখানে মাঝের অংশে কার্ভ কিন্তু উপরে চলে গেছে। ঠিক আছে, তাহলে মাঝের অংশের রিইনফোর্সমেন্ট কোন জায়গায় লাগবে? টপে লাগবে। অর্থাৎ সিঙ্গেল ফুটিং এ আমরা শুধু সিঙ্গেল লেয়ার রিইনফোর্সমেন্ট দেই, কিন্তু আমাদের কম্বাইন্ড ফুটিং এ কি করতে হবে? বোথ লেয়ার রিইনফোর্সমেন্ট দিতে হবে, বটমেও দিতে হবে, টপেও দিতে হবে। এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা চেক করি যে আমাদের কোন জায়গায় কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে। আমরা প্রথমে টপের আমার একটা রিইনফোর্সমেন্ট চেক কোশ্চেন ছিল করি। ভাই। বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আপনার কম্বাইন্ড ফুটিং এ যে রডের রিকোয়ারমেন্ট আসছে, সেই ক্ষেত্রে আমি রিকোয়ারমেন্ট ফিল আপ করার পর যেমন টপের যে রডটা দিয়েছেন, আমি কি এটাকে এক্সটেন্ড করে একদম এন্ড পর্যন্ত নিয়ে যাব, না ওই রিকোয়ারমেন্টের পরে এক্সটেন্ড পর্যন্ত যদি করতে চাই সেক্ষেত্রে মিনিমাম রডটা দিলেই হবে? হ্যাঁ, মিনিমাম রড দিলেই হবে, মিনিমাম রড দিলেই হবে। আপনি যেখানে আপনার রিকোয়ারমেন্ট সেখানে আপনি ফুল রড দিবেন, যেখানে রিকোয়ারমেন্ট নাই সেখানে আপনি মিনিমাম আচ্ছা। রিইনফোর্সমেন্ট দিলেই হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয়, ইউনিফর্ম রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। এই মিনিমাম রিইনফোর্সমেন্ট বা ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করা হয় না, ইউনিফর্ম রিইনফোর্সমেন্ট করা হয়। তবে ইকোনমিক করতে চাইলে অবশ্যই আপনাকে এটা, যদি আপনি করতে পারেন তাহলে ইকোনমিক হবে ডিজাইনটা। ঠিক আছে, আচ্ছা, আমি গত ক্লাসটা করে নেই, আমার দুইটা কোশ্চেন ছিল আর কি, বলেন। একটু কি বলবো কিনা এখন? বলেন। একটা হচ্ছে যে ওই যে আমাদের কলামের যে প্রাইম সি যেটা আমরা ধরি কংক্রিটের স্ট্রেস, সেই ক্ষেত্রে কলামের স্ট্রেস থেকে কি ফুটিং এর এই কংক্রিটের প্রাইম সিটা কি আমাদের কি বেশি ধরতে হবে, না কম হলেও সমস্যা নেই, এরকম ধরনের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? বেশি ধরতে হবে এরকম না, তবে আপনি চেষ্টা করবেন মোটামুটি সমান সমান রাখার জন্য। কলামে যদি আপনি 3,500 PSI ধরেন, ফুটিং এও চেষ্টা করবেন 3,500 PSI জি। রাখার জন্য। কারণ ফুটিং দিয়ে যেহেতু আমাদের লোড গুলো ট্রান্সফার হবে, ফুটিংটা আমাদের উইক ফুটিং হওয়া জি। যাবে না, ফুটিং এর স্ট্রেংথ আমাদের কলামের স্ট্রেংথ থেকে কম হওয়া যাবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কলাম আচ্ছা, যদি 4,000 PSI হয়, আপনি চেষ্টা করবেন ফুটিং ও 4,000 রাখার জন্য। আমার যদি মানে 3,000 বা 3,500 যদি আমি স্যাটিসফাই করাইতে পারি, সেই ক্ষেত্রে কোনো যে আমি সেক্ষেত্রে কলামে চার অসুবিধা নাই, হাজার করতে দিলাম, কিন্তু পারবেন আমার আপনার। ফুটিং এ আমি আপনার সাড়ে যদি তিন হাজার ফুটিং দিয়ে আমি আপনি, স্যাটিসফাই করাই ফেললাম। হ্যাঁ, তার সেক্ষেত্রে অসুবিধা নেই, করতে পারবেন। করা যাবে না তা না, করতে পারবেন। আপনার যদি কলাম মনে আচ্ছা, করেন 3,500, আপনি ফুটিং ধরছেন 3,000, তাতেও অসুবিধা নাই, করা যাবে। তবে বেটার হচ্ছে আপনি সিমিলার স্ট্রেংথ বা কাছাকাছি স্ট্রেংথ রাখতে পারলে এটা হচ্ছে সিমিলার ভালো। রাখাটা। আচ্ছা। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি ওই যে যদি আমরা এসডিপ দিয়ে ফুটিং ডিজাইন গুলা করি, মানে আসলে মানে বেনিফিটেড কোনটাতে হবে, মানে ইজি কোনটাতে হবে আর কি? এসডিপ এ বেটার হবে, না এমনি আমরা ইটেপস এর মাধ্যমে ফুটিং গুলা করলে মানে এসডিপটা প্রপার আমরা বেটার হবে? একেবারে লাস্টের ক্লাসে একদম শেষের দিন দেখবো। এসডিপ, এসডিপে বিষয় হচ্ছে আচ্ছা। এসডিপে আমাদের কিছু প্রি ডিফাইন্ড টেমপ্লেট থাকে, নির্দিষ্ট কিছু টেমপ্লেট থাকে। জি। ওই টেমপ্লেটের বাইরে আপনি আর ডিজাইন করতে পারবেন না। যেমন আমাদের এক্সেল গুলোতে, এক্সেলে একটা ফরম্যাট করা থাকে, ওই আচ্ছা। ফরম্যাটের বাইরে কিন্তু করা যায় না ডিজাইন। এসডিপটা হচ্ছে ওরকম আর কি, একটা হ্যাঁ, ফরম্যাট করা আছে, ওই ফরম্যাটের বাইরে আপনি করতে পারবেন না। আর সেই ক্ষেত্রে এখানে কিছু ঝামেলা আছে, আবার কিছু হ্যাঁ। সহজও আছে। যেমন যদি আপনার ফরম্যাটে মিলে, আপনি একদম খুব সহজে করে ফেলতে পারবেন, অত কিছু আপনার বোঝা লাগবে না, শুধু ফরম্যাটে এক্সেলের মতো আর কি, ইনপুট দিবেন রেজাল্ট পাবেন এরকম। আর প্রবলেম আচ্ছা। ওইটাই যে আপনি আচ্ছা। যে কোনো কিছু করতে পারবেন না। তবে সেফ হলো ফাউন্ডেশন ডিজাইন করার জন্য সবচেয়ে রিলায়েবল সফটওয়্যার। এখানে আপনি আপনার মতো করে যেভাবে আপনাকে কাস্টম করা দরকার, যেভাবে মডিফাই করা দরকার, সমস্ত মডিফিকেশন করার সুযোগ সেফে আছে। ঠিক আছে, তো এই কারণে আমরা সেফটাই ভালোভাবে শিখবো, কারণ এখানে আমরা সব ধরনের ফুটিং ডিজাইন করতে পারবো, কোনো লিমিটেশন এখানে নাই। আর এসডিপটাও আমরা শিখবো, কারণ কোনো আচ্ছা। কোনো জায়গায় আপনার মনে করেন ছোট বিল্ডিং এর ক্ষেত্রে দেখা গেল আপনার জাস্ট সিঙ্গেল ফুটিং বা কম্বাইন্ড ফুটিং ডিজাইন করতে হয়, ওগুলো আপনি চাইলে খুব সহজে এসডিপি করতে পারবেন। কিন্তু একটু কমপ্লেক্স ফুটিং এ গেলে তখন আর ওগুলো করা যায় না এসডিপি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমি হচ্ছে আপনার এই ক্লাসে একটু লেটে ভর্তি অ্যাডমিশন নিয়েছিলাম আর কি, তো প্রথম দিকের ক্লাসগুলো আমি এমনি করছি বা মাঝখানে মিসিং আছে আমার। আপনার ওই যে মানে সফটওয়্যার গুলা কি একটু ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো লিঙ্ক বা কোনো কিছু দেওয়া যাবে কিনা, বা এটা ইনস্টল করার কোনো ভিডিও আপনার করা আছে কিনা, যদি এগুলো তো থাকলে একটু অনেকবার শেয়ার লিঙ্কটা দিলে করছি, আমার আপনি জন্য মনে হয় একটু মিস ভালো হতো। করছেন। এগুলো বেশ কয়েকবার শেয়ার করছি, অসুবিধা নেই, আমি আমি আজকে শেয়ার প্রথম করে দিব। দিকে 7-8টা ক্লাসে ছিলাম না, প্রথম দিকের আমি অনেক পরে মাঝামাঝিতে ভর্তি হয়েছিলাম আর কি তো আপনার। অসুবিধা এই নেই, জন্য আমি আজকে আমাকে আপনি দরকার পাইনি। হলে পার্সোনালি একটু নক দেন হোয়াটসঅ্যাপে, আমি আবার শেয়ার করে দিব, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আবার একটু কন্টিনিউ করি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে টপের রিনফোর্সমেন্টটা দেখবো, ডিরেকশন 1 এবং ডিরেকশন 2। ডিরেকশন 1 মানে হচ্ছে এইটা, আর ডিরেকশন 2 হচ্ছে এটা।
ঠিক আছে, তাহলে আমরা টপের রিইনফোর্সমেন্টটা প্রথমে দেখি। টপের রিইনফোর্সমেন্ট আমাদের এখানে ডিরেকশন ওয়ানে কি আছে? ডিরেকশন ওয়ানে টপের রিইনফোর্সমেন্ট আমাদের আছে, ডিরেকশন ওয়ানে টপের রিইনফোর্সমেন্ট হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট। আমাদের এখানে নীল কালার যেগুলো, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট। তার মানে এখানে 0.51, 0.51 এটা হলো আমাদের ডিরেকশন ওয়ানের ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট। আচ্ছা, যেটা যে প্রথমে আমরা বলছি যে এখানে কিন্তু দেখেন টপে আমাদের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটা কোন জায়গায়? রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কিন্তু এই যে মাঝামাঝি, এই জায়গাগুলোতে কিন্তু কোনো রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট নাই, মানে এখানে মিনিমাম রিইনফোর্সমেন্ট দিলেই আপনার চলবে। ঠিক আছে, আবার এজে গিয়ে কিছু পরিমাণ রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে, সেই হচ্ছে বিষয়। আমরা ডিরেকশন টুটা চেক করি। ডিরেকশন টুতে কি আছে? ডিরেকশন টুতে আমাদের এখানেও আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট, এই যে নীল কালারের যেগুলো আছে এগুলো আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট। মাঝে যদিও রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট নাই, তবে এখানে আমাদের কিছু কিছু জায়গায় মিনিমাম রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আছে। এইটাও একই রকম 0.51, 0.51। তাহলে টপে আমাদের ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট হলো 0.51। আচ্ছা, তাহলে টপ গেল। বটমটা চেক করি। বটমে কি আছে? ডিরেকশন ওয়ান আমরা দেখি। বটমে ডিরেকশন ওয়ান, এই যে বটমেরটাও সিমিলার কেস কিন্তু, অর্থাৎ এইদিকে রিইনফোর্সমেন্ট লাগবে, মাঝখানে লাগবে না, আবার এই পাশে লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা বটমের রিইনফোর্সমেন্ট, আচ্ছা এখানে আমি একটা জিনিস আপনাদের একটু দেখাই দিই, বলে দিই সেটা। সেটা হলো কি, বটমের রিইনফোর্সমেন্টটা আপনারা এইভাবে দিতে পারেন। এইভাবে যদি আপনারা ডিটেইলিং করতে পারেন তাহলে এটা বেশ ইকোনমিক হয়। সেটা হলো বটমের রিইনফোর্সমেন্টটা, এটা হলো আমার রিইনফোর্সমেন্ট মনে করেন। তাহলে আমার এখানে রিইনফোর্সমেন্ট আমি দিলাম। পরের রডটা আমি এই মাঝখানে, যেহেতু আমার রিইনফোর্সমেন্ট লাগবে না বা রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কম, আমি এখানে একটা অল্টার করে রড দিব। পরের রডটা আমি হাফ যে অংশটা আছে মিডল অংশটা কেটে দিব, আবার তারপরের রডটা আমি আবার এখানে হাফ দিব, তারপর রডটা ফুল লেন্থের রড দিব। ঠিক আছে, এভাবে দিলে হয় কি, এভাবে দিলে আপনার এই জায়গাটা যেহেতু আমার রিকোয়ারমেন্ট কম, তাহলে এই জায়গায় আমার রডের সংখ্যা অর্ধেক হয়ে গেল, মানে এখানে বেশ কিছুটা ইকোনমিক ডিজাইন হলো আমার। এটা করতে পারেন আপনারা চাইলে। আচ্ছা, তাহলে এখানে রিকোয়ারমেন্ট আমরা দেখি, রিকোয়ারমেন্ট কি আছে। এখানে রিকোয়ারমেন্টও একই রকম 0.51, আরো আছে নাকি? আর সায়ান কালার আছে এখানে 0.53, 54 হচ্ছে ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট। আচ্ছা, আমরা এখন একটা ব্রেকে যাব, ব্রেকের পরে আবার আমরা ক্লাস কন্টিনিউ করব।